একটি বাঁশঝাড়ে পাওয়া রহস্যময় ছোট্ট বালিকা থেকে যাদের রাজকুমারী হয়ে ওঠার এক চমৎকার ও আবেগঘন বিরহের গল্প। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বাসুরে বুড়ো ও চাঁদের কন্যা। অনেক অনেক বছর আগে জাপানের এক শান্ত গ্রামে এক বৃদ্ধ দম্পতি বাস করতেন। বৃদ্ধর নাম ছিল সানুকিনো মিয়াকো। তিনি প্রতিদিন জঙ্গলে গিয়ে বাঁশ কাটতেন এবং তা দিয়ে ঝুড়ি আর আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করতেন। গ্রামবাসী তাকে বাসুরে বুড়ো বলে ডাকতেন। একদিন সকালে বাঁশ কাটার সময় তিনি একটি বাঁশের ঝাড়ের মাঝখানে এক অদ্ভুত জ্যোতি দেখতে পেলেন। কৌতূহল হয়ে কাছে গিয়ে দেখলেন একটি বাঁশের কাণ্ড ভেতর থেকে সোনালি আবার এক উজ্জ্বল জ্বলজ্বল করছে। তিনি সাবধানে বাঁশটি কাটলেন এবং ভেতরে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। মাত্র 3 ইঞ্চি লম্বা এক অপরূপা ছোট্ট বালিকা সেই বাঁশের ভিতরে বসে হাসতেছে। বুড়ো ভাবলেন, ঈশ্বর আমাদের কোনো সন্তান দিনে হয়তো তিনি ওই স্বর্গীয় উপহার পাঠিয়েছে। তিনি পরম মমতায় বালিটাকে বাড়িতে নিয়ে এলেন। তার স্ত্রী তাকে দেখে আনন্দ কেঁদে ফেললেন এবং তারা তার নাম রাখলেন কাওয়াগোয়া হিমে, যাকে বলা হয় দীপ্তিময়ী রাজকুমারী। আশ্চর্য বিষয় হলো, কাওয়াগোয়া হিমে আসার পর থেকে বুড়ো যতই বাঁশ কাটতে যেতেন প্রতিদিন বাঁশের কাণ্ডের ভিতরে সোনার মোহর খুঁজে পেতেন। অল্প দিনেই এই দরিদ্র বাঁশের বুড়ো দেশের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হলো। কিন্তু সম্পদ তাদের বদলে দিল না। তারা কাওয়াগো হিমিকে রাজকন্যার মতো আগলে রাখলেন। মাত্র 3 মাসের মধ্যে সে ছোট্ট বালিকা একটি পূর্ণপূর্ণ সুন্দরী তরুণীতে রূপান্তরিত হলো। তার রূপ ছিল বর্ণাতীত। মনে হতো তার শরীর থেকে এক মায়াবী স্নিগ্ধ আলো ঠিকরে বেরোচ্ছে। সারা দেশ জুড়ে তার রূপের কথা ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে বহু রাজপুত্র এবং বীরযোদ্ধা তাকে বিয়ে করার প্রস্তাব দিতে আসতে লাগলেন, কিন্তু কাওয়াগোয়া হিমে কাউকে বিয়ে করতে রাজি হলেন না। শেষ পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী 5 জন রাজপুত্র জিদের মুখে তিনি 5টি অসম্ভব সত্য দিলেন। তিনি বললেন, আমি তাকেই বিয়ে করব যে আমার জন্য এই 5টি দুষ্প্রাপ্য বস্তু নিয়ে আসতে পারবে। প্রথম জনের জন্য বুদ্ধদেবের সেই পবিত্র পাথরের ভিক্ষাপাত্র, যা ভারত থেকে আনতে হবে। দ্বিতীয় জনের জন্য পৌরাণিক হোরাই পর্বতে এক সোনার থাল, যাতে রূপার ফল ধরে। তৃতীয় জনের জন্য অগ্নি নিরোধক ইঁদুরের চামড়া দিয়ে তৈরি এক বিশেষ আলখেল্লা। চতুর্থ জনের জন্য ড্রাগনের গলার নিচে থাকা এক উজ্জ্বল মণি। পঞ্চম জনের জন্য চাতক পাখির ডিমের ভেতরে থাকা এক বিশাল বিরল শামুক। আজ রাজপুত্রই অনেক চেষ্টা করলেন, কিন্তু কেউ নকল বস্তু বানিয়েও তাকে ঠকাতে চাইলেন। কেউ সমুদ্রের ঝড়ে পড়ে ফিরে এলেন, কেউ আবার ড্রাগনের ভয়ে পালিয়ে গেলেন, কেউ আর সত্য পূরণ করতে পারলেন না। কাওয়াগো হিমে অবহেলিত থেকে গেলেন। এই খবর জাপানের সম্রাটের কানে পৌঁছালো। তিনি স্বয়ং রাজকুমারের সাথে দেখা করতে এলেন। কাওয়াগোয়া হিমেকে দেখা মাত্র সম্রাট প্রেমে পড়ে গেলেন, কিন্তু রাজকুমারী বিনয়ের সাথে তাকে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, মহারাজ, আমি আপনার দেশের নাগরিক নই। আমি আপনার সাথে আপনার প্রাসাদে যেতে পারবো না। সম্রাট দুঃখ পেয়েও তাকে শ্রদ্ধা করলেন। তারা একে অপরের সাথে নিয়মিত কবিতা এবং চিঠিপত্র পাঠাতে শুরু করলেন। এভাবে 3 বছর কেটে গেল। একদিন গ্রীষ্ম রাতে কাওয়াগোয়া
হিমে বারান্দায় বসে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তার বৃদ্ধ বাবা মা কারণে জিজ্ঞাসা করল। তিনি এক গাঢ় সত্য প্রকাশ করল। তিনি বললেন, বাবা, আমি এই পৃথিবীর মানুষ নই, আমি এসেছি চাঁদের শহর থেকে। এক ভুলের কারণে আমাকে শাস্তি হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। এখন আমার সাজার মেয়াদ শেষ। এই পূর্ণিমা রাতে চাঁদের মানুষরা আমাকে নিতে আসবে। বুড়ো ও তার স্ত্রী শোকে ভেঙে পড়লেন। তারা সম্রাটকে খবর দিলেন। সম্রাট তার কয়েক হাজার সৈন্য পাঠালেন বাইরে ঘিরে রাখার জন্য, যাতে কেউ রাজকুমারকে নিয়ে যেতে না পারে। সম্রাট নিজে ধনুক হাতে পাহারা বসালেন। মাঝরাতে হঠাৎ আকাশ উজ্জ্বল আলোয় ভরে গেল। চাঁদের দিক থেকে এক মেঘের রথ নেমে এলো। স্বর্গের যুদ্ধের সামনে মানুষের কোনো অস্ত্রই কাজ করল না। যোদ্ধারা পাথরের মতো জমে গেল, ধনুকগুলো অকেজো হয়ে গেল। রথটি মাটিতে নামতেই এক স্বর্গীয় দূত কাওয়াগা হিমেকে একজোড়া ডানা একটি মায়াবী পোশাক পরিয়ে দিলেন। দূত বললেন, এই পোশাক পরলেই তুমি পৃথিবীর সমস্ত দুঃখ আর মায়ার জাল থেকে মুক্তি পাবা। যাওয়ার আগে কাওয়াগা হিমে তার পালক বাবা মাকে প্রণাম করলেন এবং সম্রাটের জন্য এক শেষ চিঠি ও অমরত্বের পানীয় রেখে গেলেন। তিনি ডালা মেলে স্বর্গের পোশাকে আবৃত হলেন এবং মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে চাঁদের দেশে ফিরে গেলেন। সম্রাট এই বিচ্ছেদের এতটাই শোকাতুর হলেন যে তিনি সেই অমরত্বের পানীয় পান করতে চাইলেন না। তিনি বললেন, যাকে ছাড়া আমি বাঁচতে চাই না, তার অনুপস্থিতিতে আমি অমর হয়ে লাভ কি? তিনি তার একান্ত বিশ্বস্ত সৈন্যকে আদেশ দিলেন, সেই পানীয় ও রাজকুমারী শেষ চিঠিটি জাপানের সর্বোচ্চ পাহাড়ে চূড়ায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেল। পাহাড়ের সে আগুন আর ধোঁয়া যেন সরাসরি চাঁদের দেশে রাজকুমারীর কাছে গিয়ে পড়ছে। লোকগাথা অনুসারে সেই পাহাড়টি হল মাউন্ট ফুজি। বলা হয় আজও সেই পাহাড় থেকে যে ধোঁয়া বের হয় তা আসলে সম্রাটের পাঠানো সে চিরন্তন বিরহের ধোঁয়া। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাঝে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.